এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা বেঙ্গলি টু ইংলিশ শিখতে চাও, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি লেখার ক্ষেত্রে যাদের অসুবিধা হয় এবং যারা গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম দিচ্ছ, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ ও মিসলিনিয়াস মেন্স, তাদের ক্ষেত্রে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শেখা খুবই প্রয়োজনীয়। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা এখানে একটি প্যাসেজ দেখব। সেই প্যাসেজটিকে আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব লাইন বাই লাইন। তো প্রথমে যে লাইনটা আছে, খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান এবং বিহার ও ওড়িশার কতকাংশ তাহার রাজ্যভুক্ত ছিল। বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পারিষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করিয়া ক্রমে উহাকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন। শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপে বাস করিতেন। তাহার ফলে দেশ বিদেশের বহু বুদ্ধিমান গুণবান ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। অর্থাৎ আমরা এটাকে সম্পূর্ণ ট্রান্সলেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে, সিম্পল পাস্ট টেন্স, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা আমরা অনন্য টেন্সও ব্যবহার করব, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট টেন্স দেখতে পাচ্ছি। এবং এইটা কিন্তু ট্রান্সলেশনটাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় সাধু ভাষায় লেখা রয়েছে। সুতরাং আমাদের সুবিধা হতে সেটা কিন্তু আমরা লাইনগুলোকে ঠিক করে নেব এবং ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করব। তো চলো প্রথম যে লাইনটা আছে সেটা আমরা দেখব। প্রথম লাইনটা আছে যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে বল্লাল সেনের সময়ে বঙ্গদেশের রাজগৌরব চতুর্দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল। তো এখানে আমাদের সুবিধার্থে আমরা হইয়াছিল ওটাকে আমরা কি লিখব, কি হয়েছিল, তাহলে আমরা এটাকে লিখব যে ইন দ্য লেট 11th century এডি। তাহলে খ্রিস্টীয় একাদশ, এখানে খ্রিস্টীয় বলতে আমরা কিন্তু এডিকে ব্যবহার করি, অর্থাৎ অ্যানো ডোমিনি। তাহলে কি খ্রিস্টীয় একাদশ শতাব্দীর, যেটা 11th century বোঝাচ্ছে, শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ ইন দ্য লেট, এই যে লেট কথাটার মাধ্যমে কিন্তু শেষ ভাগে বোঝাচ্ছে কি ডিউরিং দ্য রেইন অফ বল্লাল সেন, অর্থাৎ বল্লাল সেনের রাজত্বের সময়ে দ্য গ্লোরি অফ বেঙ্গল হ্যাড স্প্রেড। তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে যে দ্য গ্লোরি অফ বেঙ্গল, দ্য গ্লোরি অফ বেঙ্গল হচ্ছে সাবজেক্ট, হ্যাড স্প্রেড অর্থাৎ ছড়িয়ে পড়েছিল। তো হ্যাড স্প্রেড এখানে কিন্তু আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো সেইভাবে কিন্তু আমরা লিখেছি দ্য গ্লোরি অফ বেঙ্গল হ্যাড স্প্রেড, অর্থাৎ এখানে V3 ব্যবহার করা হয়েছে, ছড়িয়ে পড়েছিল। ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড ওয়াইড কিন্তু একটা ফ্রেজ, যার অর্থ হলো কি চতুর্দিকে ছড়িয়ে পড়া, অর্থাৎ ব্রডলি, কি ব্রডলি বা ব্যাপকভাবে ছড়িয়ে পড়া, বা এটাকে আমরা বলতে পারি এক্সটেন্সিভলি, কি এক্সটেন্সিভলি অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। এছাড়া আমরা কিছু কিছু ওয়ার্ড দেখে নেব, যেটাকে আমরা যে ডিউরিং দ্য রেন, বা আমরা এটাকে বলতে পারি ডিউরিং দ্য রুল, অর্থাৎ রাজত্বের সময় বা শাসনের সময়, বা ডিউরিং দ্য গভর্নেন্স, কি ডিউরিং দ্য গভর্নেন্স শাসনের সময়। আর কি দ্য গ্লোরি, গ্লোরি বলতে এখানে গৌরবকে বোঝানো হচ্ছে, বা যেটাকে আমরা স্প্লেন্ডর বলি, কি স্প্লেন্ডর, বা যেটাকে আমরা অনারও বলতে পারি সম্মান, বা যেটাকে আমরা প্রেস্টিজও বলতে পারি, কি প্রেস্টিজ, বা যেটাকে আমরা ম্যাগনিফিসেন্সও বলতে পারি, ম্যাগনিফিসেন্স। তো এইভাবে কিন্তু আমরা আরও অনেক কিছু, আরও বেশি বেশি করে ওয়ার্ড জেনে রাখবো প্রতিটা ওয়ার্ডের, যেহেতু ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড পাওয়ারটা থাকা খুব জরুরি। আর এখানে স্প্রেড হচ্ছে কি ছড়িয়ে পড়েছিল, যেটাকে কিন্তু আমরা বলতে পারি কি এক্সপ্যান্ডেড, কি এক্সপ্যান্ডেড কথার অর্থ হলো ছড়িয়ে পড়া বা প্রসারিত হওয়া, বা যেটাকে আমরা স্ট্রেসডও বলতে পারি, কি স্ট্রেসড ছড়িয়ে পড়েছিল। তো এইভাবে কিন্তু আমরা আরও কিছু কিছু ওয়ার্ড জেনে নিলাম। তো চলো আমরা পরের লাইনটি লক্ষ্য করি। পরের লাইনটি আছে কি বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ স্থান বিহার ও ওড়িশার কতকাংশ তাহার রাজ্যভুক্ত ছিল। তাহলে এটা লিখব কি বর্তমান বাংলাদেশ ও পশ্চিম বাংলার অধিকাংশ জায়গা আমরা কিন্তু মোস্ট ব্যবহার করি, মানে বেশিরভাগ যেটা আমরা, তো কি
মোস্ট এরিয়াস অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ, অর্থাৎ বর্তমান বাংলাদেশের অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তাহলে বর্তমান বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থান আমরা এইটাই করে নেব। তো মোস্ট এরিয়াস অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যালং উইথ পার্টস অফ বিহার অ্যান্ড উড়িষ্যা। তো অ্যালং উইথ অর্থাৎ তার সাথে কি উড়িষ্যার, বিহার ও উড়িষ্যার কতক অংশ, অর্থাৎ তার সাথে বিহার ও উড়িষ্যারও কিছু অংশ বা পার্টসকে বোঝানো হচ্ছে। ওয়ার আন্ডার হিজ রুল, তার শাসনের অধীনে ছিল বা তার রাজ্যভুক্ত ছিল বা তার শাসনভুক্ত ছিল আমরা বলতে পারি। তো এখানে আমরা তো অ্যালং উইথ বলতে আমরা কিন্তু বলতে পারি যে টুগেদার উইথ অর্থাৎ তার সাথে বা একসাথে, টুগেদার উইথও কথাটা ব্যবহার করতে পারি, অ্যালং উইথ বা টুগেদার উইথ, যেটা ইচ্ছা আমরা লিখতে পারবো। আর পার্টস বলতে কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে, পার্টস বলতে কিন্তু এখানে রিজিয়ান্সকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কয়েকটা জায়গা বা অঞ্চলকে বোঝানো হচ্ছে রিজিয়ান্স, বা আমরা কি সেকশনসও বলতে পারি সেকশনস। এখানে পার্টস বলতে অংশ নয়, এখানে পার্টস বলতে কিছু অঞ্চল বা কিছু জায়গাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সেন্টেন্সটাকে আমরা কি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি এবং কন্ডিশনাল সেন্টেন্সে লিখেছি, অর্থাৎ অবস্থাবাচক সেন্টেন্সে লেখা হয়েছে, যেখানে ওয়্যার কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। আর এটা যে মোস্ট এরিয়াস অফ প্রেজেন্ট ডে বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যালং উইথ পার্টস অফ বিহার অ্যান্ড ওড়িশা, এই পুরোটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং তারপরে ওয়্যার বসিয়েছি এবং বাদবাকি যেটা আদার্সের মধ্যে পড়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটিতে আমরা দেখব যে বিক্রমপুরের অন্তর্গত রামপালে তাহার রাজধানী ছিল। তাহলে কি হিজ ক্যাপিটাল ওয়াজ, তো এখানে হিজ ক্যাপিটাল অর্থাৎ তার যে রাজধানী কি ওয়াজ ছিল, হিজ ক্যাপিটাল ওয়াজ সাবজেক্ট এবং এখানে মেন ভার্বের কাজ করছে ওয়াজ, ছিল কোথায়, অ্যাট রামপাল, অর্থাৎ এখানে রামপালে ছিল। হুইচ ওয়াজ, এবং এই যে রামপালটা কি ছিল, হুইচ ওয়াজ এ পার্ট অফ বিক্রমপুর, যেটা কিনা বিক্রমপুরের অন্তর্গত ছিল। তাহলে পুরো লাইনটা কি হলো, হিজ ক্যাপিটাল ওয়াজ অ্যাট রামপাল হুইচ ওয়াজ আ পার্ট অফ বিক্রমপুর, অর্থাৎ তার ক্যাপিটাল যেটা রাজধানীর কথা বলা হচ্ছে সেটা বিক্রমপুরের অন্তর্গত বা যেটা একটা পার্ট ছিল বা অংশ ছিল বোঝাচ্ছে, এবং সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আর এখানে আমরা কিন্তু এখানে হুইচের মাধ্যমে কিন্তু আমরা এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করেছি, আর যেটা কিন্তু এই যে হুইচটা অর্থাৎ এই রামপালকে বোঝাচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু গঙ্গা তীরে বাস করিবার জন্য তিনি নবদ্বীপে রাজপ্রাসাদ, সভামণ্ডপ, পার্ষদবর্গের বাসস্থান প্রভৃতি নির্মাণ করাইয়া ক্রমে উহাকে বলতে এই সমস্ত জায়গাগুলিকে বৈভবশালী দ্বিতীয় রাজধানীতে পরিণত করেন, অর্থাৎ ওই জায়গাটিকে। তাহলে কি তো আমরা এটা বলবো যে ডিজায়ারিং টু রিসাইড বাই দ্য গঙ্গেস, রিসাইড মানে বাস করা, তাহলে কি ডিজায়ারিং অর্থাৎ ইচ্ছা করিয়া, বা এটাকে আমরা বলতে পারি যে তিনি ওখানে কি করিয়া, তিনি সেখানে ইচ্ছা করে বা তিনি সেখানে শখ করে কি করেছিলেন, টু রিসাইড অর্থাৎ থাকার জন্য, বাই দ্য গঙ্গেস গঙ্গা নদীর পাড়ে বাস করার জন্য, হি বিল্ট এ রয়্যাল প্যালেস, তিনি তৈরি করেছিলেন একটা রাজকীয় রাজপ্রাসাদ, যেটা আমরা বলছি এখানে সেটা হচ্ছে রয়্যাল প্যালেস। তারপরে কি অ্যাসেম্বলি হল অর্থাৎ সভামণ্ডপ, অ্যান্ড রেসিডেন্সেস ফর হিজ কোর্টিয়ার্স, এবং তার পার্ষদবর্গের থাকার জায়গা এই নবদ্বীপে। গ্রাজুয়ালি এবং ধীরে ধীরে ট্রান্সফর্মিং ইট ইনটু এ ম্যাগনিফিসেন্ট সেকেন্ডারি ক্যাপিটাল, অর্থাৎ এটাকে তিনি ধীরে ধীরে কিসে পরিণত করেছিলেন, উহাকে বলতে এখানে এই নবদ্বীপকে বোঝানো হচ্ছে কি, এটাকে পরিণত করলেন ট্রান্সফর্মিং এটাকে পরিণত করলেন কি ইনটু এ ম্যাগনিফিসেন্ট সেকেন্ডারি ক্যাপিটাল, অর্থাৎ দ্বিতীয় রাজধানীতে পরিণত করলেন, বৈভবশালী বা একটা গুরুত্বপূর্ণ, বৈভবশালী বলতে এখানে গুরুত্বপূর্ণ বা বিশাল দ্বিতীয় রাজধানীতে তিনি পরিণত করলেন। আর ডিজাইরিং বলতে এখানে আমরা কিন্তু উইশিং বলতে পারি, অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে বা তিনি চেয়েছিলেন, এরকম আমরা ওয়ান্টিংও বলতে পারি, চেয়েছিলেন, বা আমরা এটা উইশিংও বলতে পারি কি উইশিং অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবে সেখানে গঙ্গার তীরে থাকার জন্য এই সমস্ত কিছু কিন্তু তিনি তৈরি করেছিলেন। আর রিসাইড বলতে আমরা বলেছি যে থাকা, যেটাকে আমরা লিভও বলতে পারি, বা যেটাকে আমরা কিন্তু ডুয়েলও বলতে পারি কি ডুয়েল মানে বাস করা, বা লিভ মানে বাস করা বা থাকার জন্য, আর বিল্ট মানে তৈরি করা,
অর্থাৎ তিনি যেটা কিনা কনস্ট্রাক্টেডও বলতে পারি আমরা, কি কনস্ট্রাক্টেড অর্থাৎ তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন, বা আমরা এটাকে ডেভেলপডও বলতে পারি, ডেভেলপড। আর এখানে রয়্যাল প্যালেস হচ্ছে কি রাজপ্রাসাদ, যেটাকে আমরা ইম্পেরিয়াল ও রেসিডেন্স বলতে পারি, ইম্পেরিয়াল রেসিডেন্স অর্থাৎ রাজপ্রাসাদকে বোঝাচ্ছে ইম্পেরিয়াল রেসিডেন্স। আর রেসিডেন্সেন্স ফর হিজ কোর্টিয়ার্স, তো রেসিডেন্সেন্স ফর কোর্টিয়ার্স অর্থাৎ তার পার্ষদবর্গের থাকার জায়গা, যেটাকে আমরা হোমসও বলতে পারি, রেসিডেন্সের বদলে হোমস, বা আমরা যেটাকে কিন্তু ডুয়েলিংসও বলতে পারি, ডুয়েলিংস অর্থাৎ পার্ষদবর্গের থাকার জায়গা বা বাসস্থান। বা আর এখানে আমরা গ্রাজুয়ালি কথাটা দেখব, ধীরে ধীরে, যেটাকে কিন্তু আমরা স্লোলিও বলতে পারি, অর্থাৎ ধীরে ধীরে বা আস্তে আস্তে, বা এটাকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপও বলতে পারি, স্টেপ বাই স্টেপ। তো এই সমস্ত অর্থগুলি তো আমাদের অবশ্যই জানতে হবে এবং সাথে সাথে লিখেও নিতে হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখব যে শেষ জীবনে তিনি অধিকাংশ সময় নবদ্বীপেই বাস করিতেন, থাকতেন আর কি। তো কি ইন দ্য লেটার ইয়ার্স অফ হিজ লাইফ, তার জীবনের শেষ দিকে, তাহলে কি ইন দ্য লেটার ইয়ার্স অফ হিজ লাইফ, তার জীবনের শেষ দিকে হি স্পেন্ট, এখানে সাবজেক্টের কাজ করছে, হি স্পেন্ট তিনি কাটাতেন, মোস্ট অফ হিজ টাইম তার বেশিরভাগ সময় ইন নবদ্বীপ, অর্থাৎ কাটিয়েছিলেন বা কাটাতেন। তো ইন দ্য লেটার ইয়ার্স অফ হিজ তার জীবনের শেষ ভাগে হি স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম তিনি বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন ইন নবদ্বীপ, অর্থাৎ নবদ্বীপে তিনি কাটিয়েছিলেন। তো স্পেন্ট বা আমরা এটাকে কিন্তু পাস্টও বলতে পারি, পাস্ট কাটিয়েছিলেন, বা আমরা এটাকে কিন্তু ডিভোটেডও বলতে পারি, কি ডিভোটেড অর্থাৎ উৎসর্গ করেছিলেন তিনি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে তাহার ফলে দেশ বিদেশের বহু বিদ্বান বুদ্ধিমান গুণী ব্যক্তি নবদ্বীপে সমবেত হওয়ায় নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে পরিণত হয়। তাহলে কি অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ তাহার ফলে বা তার ফলস্বরূপ মেনি স্কলার্স অনেক পণ্ডিত, ইন্টেলেকচুয়ালস বুদ্ধিমান ব্যক্তি, অ্যান্ড ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস এবং গুণবান ব্যক্তি ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড, অর্থাৎ সেই দেশের অর্থাৎ সেই জায়গার এবং অ্যাব্রড বিদেশ থেকে গ্যাদার ইন নবদ্বীপে তারা কী হতেন, তারা সমবেত হতেন। কী করার জন্য, মেকিং ইট এ সেন্টার অফ লার্নিং, অর্থাৎ বিদ্যাচর্চার কেন্দ্ররূপে এটাকে পরিণত করে, এবং সেখানে তারা একত্রিত হতেন বা এটাকে বিদ্যাচর্চার কেন্দ্রে পরিণত করতেন, এবং দেশ বিদেশ থেকে সর্বত্র জ্ঞানীগুণী লোক এবং বিদ্বান ব্যক্তি সমবেত হতেন এখানে, অর্থাৎ গ্যাদার্ড হতেন, একত্রিত হতেন এখানে। তো অ্যাজ এ রেজাল্ট বা আমরা বলতে পারি যে দেয়ার ফোর, অর্থাৎ সেই কারণে আমরা ব্যবহার করতে পারি কি দেয়ার ফোর, বা আমরা এটা কিন্তু কনসিকুয়েন্টলিও বলতে পারি, কি কনসিকুয়েন্টলি অর্থাৎ ফলত বলতে পারি বা ফলস্বরূপ, কি মেনি মেম্বার্স, বা আমরা কিন্তু এখানে বলতে পারি যে মেনি স্কলার্স, বা এটাকে কিন্তু আমরা বা নিউমারাসও বলতে পারি, বা আ লট অফও ব্যবহার করতে পারি, আ লট অফ স্কলার্স বা ইন্টেলেকচুয়ালস, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর স্কলার্স তো আমরা জানি কি স্কলার্সের পরিবর্তে আমরা লার্নড পার্সন বলতে পারি, অর্থাৎ শিক্ষিত ব্যক্তি, লার্নড পার্সনস অর্থাৎ শিক্ষিত ব্যক্তি, বা আমরা কিন্তু এক্সপার্টসও বলতে পারি, কি এক্সপার্টস অভিজ্ঞ ব্যক্তি। আর ইন্টেলেকচুয়ালস হচ্ছে কি থিঙ্কার্স অর্থাৎ যারা চিন্তাভাবনা করতেন, থিঙ্কার্স বলতে পারি, বা আমরা কিন্তু ফিলোজফার্সও বলতে পারি, ফিলোজফার্স। তো এগুলো তোমরা অবশ্যই লিখবে। আর ট্যালেন্টেড হচ্ছে যারা স্কিল্ড ব্যক্তি অর্থাৎ দক্ষ ব্যক্তি, ট্যালেন্টেড বা স্কিল্ড বলা যেতে পারে, বা এটাকে বলা যেতে পারে গিফটেড পার্সন। আর ইন্ডিভিজুয়ালস যেটা আমরা পার্সনও বলতে পারি। আর গ্যাদার হচ্ছে একত্রিত হতেন, বা যেটাকে আমরা অ্যাসেম্বলডও বলতে পারি, কি অ্যাসেম্বলড অর্থাৎ সমবেত হতেন, বা হচ্ছে কি কেম টুগেদার। তো এখানে যেহেতু গ্যাদার্ড আছে, তো সেখানে আমরা কিন্তু কেম টুগেদারও বলতে পারি, অর্থাৎ একসাথে হতেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ। তো যারা ক্লাসটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো। আমি অল্প করে ক্লাস নিয়ে আসবো, কিন্তু চেষ্টা করবো রেগুলারলি ক্লাস আনার জন্য তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী। তো চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।